আর তুমি যদি তোমার সাধনার মাধ্যমে ইবলিস জিনের কন্যা ইলমা বেহরোজকে খুশি করতে পারো তবে তোমাকে অনেক শক্তিশালী করে দেব। তখন তুমি খুব সহজেই এই মরুভূমির অগ্নি বালু আর সমস্ত বিপদের মোকাবেলা করে আমার পিতা ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুল প্রাণ লুকানো পুকুরে কাছে যেতে পারবে। তখন রাউফ ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তির কথা শুনে বলল, আমি বুঝতে পেরেছি তোমার কথা, তবে আমাকে পৃথিবীতে বসে কোথাও স্বয়ং ইবলিস জিনের কন্যা ইলমা বেহরোজের সাধনা করতে হবে। তখন রাউফের কথা শুনে নিরাপত্তি বলল, তোমাদের পৃথিবীতে পদ্মা নদীর তীরে একটা পুরনো শ্মশান রয়েছে। অনেক অনেক বছর আগে ওই শ্মশান ঘাটে লাশ পুরাতো, আর এখন এই শ্মশান ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শোনা যায় দিনের বেলাতেও ওই শ্মশান ঘাটে কোনো মানুষ ভয়ে যায় না, কারণ ওই পুরনো শ্মশানের 10 কিলোমিটারের আশেপাশে কোনো বসত বাড়ি নেই, সবকিছু নির্জন। আর এই শ্মশান ঘাট নিয়ে মানুষের মধ্যে অনেক রকম কথা শোনা যায়। প্রতি অমাবস্যার রাতে নাকি ওই পুরনো শ্মশানে লাশ পোড়াতে দেখা যায়, কারণ পদ্মা নদীতে যে জেলেগুলো মাছ ধরত তারা দেখেছে, তাই আর অমাবস্যার রাতে পদ্মার ওইদিকে কোনো জেলে মাছ ধরতে যায় না। তখন ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তি রাউফকে আবার বলল, তোমাকে ওই শ্মশানে বসে সাধনা করতে হবে। আমি তোমাকে ওই শ্মশানের পাশে রেখে আসব, আর তুমি একলা শ্মশানের ভিতরে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে বসে সাধনা করবে। আর তুমি যদি এই সাধনা করে বেঁচে থাকো তবে তোমাকে সকালে এসে আমি আমাদের ডাকুয়া গোত্রের নিয়ে যাব। তখন রাউফ ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তির কথা শুনে বলল, আচ্ছা বেশ, তবে আমাকে তুমি পৃথিবীতে নিয়ে যাও। তখন রাউফ আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্যটা আস্তে আস্তে তার গন্তব্যের দিকে যেতে লাগলো। তার মানে আর কিছু ঘন্টা পর অমাবস্যার রাত। তখন রাউফ ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তিকে বলল, এখনই তবে আমাদের পৃথিবীতে যেতে হবে, নইলে হয়তো পরে দেখা যাবে অনেক দেরি হয়ে যাবে। তখন নিরাপত্তি বলল, তুমি ঘোড়ায় চড়ে বসো। নিরাপত্তির কথায় রাউফ ঘোড়ায় বসে, আর তখন রাউফের সাথে ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তি ঘোড়ায় চড়ে বসে। ঘোড়া ছুটতে লাগলো তার গতিতে। পাহাড়, পর্বত, নদী, জমিন সবকিছুর উপর দিয়ে ঘোড়া চলতে লাগলো। রাউফ দেখতে লাগলো সূর্যটা ক্লান্ত হয়ে ডুবে যেতে লাগলো, তার মানে আর কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। তখন ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তি রাউফকে বলল, তুমি আমাকে শক্ত করে ধরো, আর কিছুক্ষণ পর আমরা পৃথিবীতে পৌঁছে যাব। ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তির কথায় রাউফ ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তিকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আস্তে আস্তে ঘোড়া আকাশ থেকে নিচে নামলো। তবে চারদিকে প্রচুর অন্ধকার, অমাবস্যার রাত, হয়তো চাঁদের আলো গাছগাছালির ফাঁক দিয়ে মাটিতে আসতে পারে না। তখন ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তি রাউফকে বলল, এখান থেকে কিছুটা দূরে সেই অনেক বছর আগের পুরনো শ্মশান। রাউফ বলল, আচ্ছা, আমি কি তবে এখন শ্মশানের ভেতরে যাব? নিরাপত্তি রাউফকে বলল, হ্যাঁ অবশ্যই, তোমার এখনই যাওয়া উচিত। আর আমি এখন আমাদের ডাকুয়া গোত্রে চলে যাব। কালকে সকালে ঠিক এখানে আসব। তুমি যদি বেঁচে থাকো এখানেই তোমার সাথে দেখা হবে। এই বলে ডাকুয়া গোত্রের পরে নিরাপত্তি চলে যায় তার রাজ্যে। রাউফ একলা একলা জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলো। একসময় এই রাউফ ছিল অভিশপ্ত শয়তান রাবা। রাউফ হাঁটতে লাগলো শ্মশানের উদ্দেশ্যে, আর মনে মনে রিমির কথা চিন্তা করতে লাগলো, হয়তো রিমির সাথে তার দেখা হবে না। তখন রাউফ আকাশের দিকে তাকায়। বড় বড় গাছের ফাঁক দিয়ে অমাবস্যার চাঁদটা দেখা যায়, আবার কখনো মেঘের আড়ালে লুকিয়ে যায়। তখন রাউফ অমাবস্যার চাঁদটির দিকে তাকিয়ে বলল, এই চাঁদ, তোর মতো আমিও একলা। তুই জানিস আমি রিমিকে কতটা ভালোবাসি। আমার যদি মৃত্যু হয় আমার মৃত্যুর খবরটা রিমিকে জানিয়ে দিস, নয়তো রিমি আমার জন্য ওই বিষখালী গ্রামে দিনের পর দিন অপেক্ষা করে যাবে। রিমি হয়তো জানতেও পারবে না রাউফ মারা গেছে। তখন রাউফ শুনতে পেল কয়েকটি হুতুম প্যাঁচার ডাক। আপনারা হয়তো ভাবেন অমাবস্যার রাত মানেই অন্ধকার। আরে না ভাই, দীর্ঘ 15 বছর পর একটা বিশেষ অমাবস্যার রাত আসে, আর এই রাতে হাজারো তান্ত্রিক তাদের সাধনা করে প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। আর আজকে সেই অমাবস্যার রাত। রাউফ হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটের গেটের কাছে আসে, আর দেখতে পেল আবছা আবছা চাঁদের আলোতে শ্মশানের গেটে বড় একটা জংধরা তালা ঝুলে আছে। আর শ্মশানের আশেপাশে কোনো গাছগাছালা নেই, তাই শ্মশানটা পুরো ভালোভাবে দেখা যায়। আর পদ্মা নদীর পাড়ে শ্মশানটা হওয়ার জন্য নদীতে বয়ে যাওয়া পানির শব্দ শোনা যাচ্ছে। তখন রাউফ আকাশের চাঁদের দিকে তাকিয়ে বুঝতে পারে আর কিছুক্ষণ পর মধ্যরাত। রাউফ শ্মশানের তালাটা হাত দিয়ে টান দেয়। তালাটা পুরনো আর জং ধরা, তাই খুলে যায়। রাউফ শ্মশানের গেট ধরে আর গ্যাচ গ্যাচ শব্দ করে গেটটা খুলে যায়। শুনশান নীরবতার মাঝে মধ্যে মধ্যে শিয়ালের ডাক শোনা যায়। তখন রাউফ শ্মশানের ভেতরে হাঁটতে লাগলো, আর হাঁটতে হাঁটতে পদ্মা নদীর পাড়ে একটা মেহগনি গাছ দেখতে পায়। আর এই মেহগনি গাছটা শ্মশানের ভেতরে রয়েছে পদ্মা নদীর পাশ কেটে। তখন রাউফ মেহগনি গাছটার নিচে গিয়ে বসে পড়ে, আর তার চোখ বন্ধ করে নিয়ে এক মনে ইবলিস জিনের কন্যা ইলমা বেহরোজকে স্মরণ করতে লাগলো।
তার কিছুক্ষণ পর রাউফ অনুভব করে শ্মশানের ভেতরে প্রচুর মানুষের কথা শোনা যায়, আর সবাই বলছে এই লাশটা ভালোভাবে পোড়া, এটা আত্মহত্যা করা লাশ। আর রাউফের নাকে লাশ পোড়ানোর বিচ্ছিরি গন্ধ আসতে লাগলো। রাউফ তখন বুঝতে পারে এটা কোনো দুষ্ট জিনের কাজ, হয়তো আমাকে ভয় দেখাচ্ছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাউফ শুনতে পায় আর কোনো মানুষের শব্দ পাওয়া যায় না। তখন রাউফ অনুভব করে তার গায়ে ওপর থেকে পানির মতো কিছু একটা পড়ছে। রাউফ চোখ না মেলে সাধনা করতে লাগলো। তখন আবার অনুভব করলো রাউফের গায়ে কিছু একটা পড়ছে, আর যে জিনিসটা পড়েছে সেই জিনিসটা দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ আসতে লাগলো। তখন রাউফ একবার বিরক্ত